হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ক্লাস 10-এর চ্যাপ্টার 7-এর সমন্বয় এবং কানেকশান যে কোঅর্ডিনেশন নিয়ে যে চ্যাপ্টারটা চলছিল। আজকে তার সেকেন্ড ভিডিও, যেটা আমরা বলেছিলাম যে টোটাল 3টে ভিডিওর মাধ্যমে আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করবো। তো সেকেন্ড ভিডিও দেখতে পাচ্ছি আমরা যে উদ্ভিদের সমন্বয় সাধন, যাকে বলা কোঅর্ডিনেশন ইন প্ল্যান্ট সম্পর্কে আমরা জানবো। তো যেমন আমাদের প্রাণীদের ক্ষেত্রে যে কোনো কার্যাবলী নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধনের জন্য একটা স্নায়ুতন্ত্র রয়েছে, যাকে বলা হয় নার্ভাস সিস্টেম, যে একটা নার্ভাস সিস্টেম রয়েছে। কিন্তু উদ্ভিদের তো তা নেই। তাহলে উদ্ভিদরা কীভাবে উদ্দীপনা সাড়া দেয়? যেমন যখন আমরা লজ্জাপতি উদ্ভিদের পাতা স্পর্শ করি, যাকে বলা হয় মাইমোসা গোত্রের সংবেদনশীল অথবা টাচ মি নট উদ্ভিদ, যখন এদের পাতাকে যখন আমরা স্পর্শ করি, দেখা যায় পাতাগুলো ভাঁজ হয়ে যায় এবং পাতাগুলো নুয়ে পড়ে। আর যখন একটা তো এবং যখন একটা বীজ অঙ্কুরিত হয়, তখন সেই বীজ তার মূলটা মাটির ভিতরে প্রবেশ করে এবং কাণ্ডটা উপরে উঠে আসে। এক্ষেত্রে কী ঘটে? প্রথমত পর্শ উদ্দীপনা উদ্ভিদের মানে মানে প্রথমত বলা হয় যে পর্শ উদ্দীপনার প্রভাবে লজ্জাপতির পাতাগুলো অত্যন্ত দ্রুত চলন ঘটে এবং এই ধরনের যে চলনটা ঘটে সেখানে কোনো বৃদ্ধি হয় না। অন্যদিকে বৃদ্ধির জন্য অঙ্কুরিত বীজে দিক দিক নির্দেশন হয়। যেমন যে কোনো উদ্ভিদের মূল সবসময় মানে উম, আকর্ষণ, যেটাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিচের দিকেই যায়। তো যদি এর বৃদ্ধিতে বাধাদান করি, তাহলে কোনো এর প্রকার চলন দেখা যাবে না। তো সেক্ষেত্রে উদ্ভিদের এই দুই ধরনের চলন দেখা যায়, বৃদ্ধির উপর আর একটা হলো বৃদ্ধি নিরপেক্ষ। তাহলে উদ্ভিদের চলন দু ধরনের হয়ে থাকে, একটা বৃদ্ধি উপর ডিপেন্ড করে আর একটা বৃদ্ধির উপর ডিপেন্ড না করে। সেক্ষেত্রে উদ্দীপকের প্রভাবে তাৎক্ষণিক সাড়া দেওয়া বলা হয় যে ইমিডিয়েট রেসপন্স টু স্টিমুলেট। তো সেখানে দেখা যায় যে প্রথম ধরনের চলন অর্থাৎ সংবেদী উদ্ভিদের চলাচল। তো সংবেদী উদ্ভিদের চলাচলের যদি আমরা বিষয়টা দেখি, সেক্ষেত্রে দেখব যেহেতু চলনের সঙ্গে বৃদ্ধি সম্পর্কিত নয়, তাই প্রকৃত অর্থে এই উদ্ভিদের পাতা চলন অবশ্য আমরা পর্শ উদ্দীপকের প্রভাবে ঘটবে এবং কিন্তু এদের দেহে স্নায়ুকলা বা পেশিকলা কোনোটাই থাকে না। উদ্ভিদ কীভাবে উদ্দীপনা শনাক্ত করে এবং উদ্দীপনা সাড়া দেওয়ার জন্য উদ্ভিদের পাতাগুলো কীভাবে চলন ঘটে, সেটা সম্পর্কে আমরা দেখব। তো উদ্ভিদদের যেহেতু স্নায়ুকলা বা পেশিকলা নেই, সেক্ষেত্রে উদ্ভিদের চলন কিন্তু ওদের যে চলনটা কীভাবে ঘটে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন বলা হচ্ছে যে কোনো অংশটা উদ্ভিদটির ঠিক কোনো অংশ স্পর্শ করা হচ্ছে, প্রকৃতপক্ষে কোনো অংশে চলন ঘটছে, সে সম্পর্কে যদি একটা স্পর্শ ধারণা থাকে, তাহলে আমরা এই ব্যাপারটা বলতে পারবো যে স্পর্শের ফলে টাচের ফলে উদ্দীপনা সৃষ্টি হয়, সেই উদ্দীপনা অবশ্য পরিবাহিত হয় এবং এই উদ্ভিদ কোষ থেকে কোষে উদ্দীপনা তড়িৎ রাসায়নিক সংকেত রূপেই পরিবহন করে। যেমন আমাদের ওই ইলেকট্রোস্ট্যাটিক্যাল যে এটা ফ্লোর মাধ্যমে যেটা পরিবাহিত হয়, এক্ষেত্রেও তাই যে তড়িৎ রাসায়নিক ইলেকট্রোকেমিক্যাল একটা ইম্পালস তৈরি হয়, যার মাধ্যমে সেটা প্রেরিত হয়। তো কিন্তু এই বার্তা পরিবহনের জন্য উদ্ভিদদের প্রাণীদের মতো কোনো বিশেষিত কলা থাকে না। যেমন প্রাণীদের যেমন হচ্ছে স্নায়ুকলা থাকে, উদ্ভিদের থাকে না। সবশেষে বলা যায় প্রাণীদের মতো উদ্ভিদের কিছু কোষ চলন সম্পাদনের জন্য অবশ্যই তাদের আকৃতি পরিবর্তন করে এবং প্রাণীর পেশিকস্থিত বিশেষিত প্রোটিনের পরিবর্তে উদ্ভিদের সেই জায়গায় জলের পরিমাণে পরিবর্তন ঘটিয়ে কোষের আকৃতি পরিবর্তন ঘটে। তার মানে কী ব্যাপারটা বুঝলাম? আমাদের যেমন প্রাণীদের ক্ষেত্রে পেশিকোষে বিভিন্ন প্রোটিনগুলো রয়েছে, তাদের আকৃতি পরিবর্তনের মাধ্যমে হয়, সেটা উদ্ভিদদের ক্ষেত্রে সেটা হয় না। সেটা কোষে জলের পরিমাণে পরিবর্তন ঘটিয়ে, তো সেক্ষেত্রে কোষের আকৃতি পরিবর্তন ঘটায় এবং তার ফলে তার চলন সম্পন্ন হয় বা সামথিং তার মুভমেন্টটা হয়। যেমন এই কোষগুলো রসস্ফীতি ঘটে অথবা কুঞ্চন ঘটে, আবার তাই আকৃতি পরিবর্তন ঘটে। তার মানে কী বললাম? যে প্রাণীদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বিভিন্ন প্রোটিনের পরিবর্তে বিভিন্ন পেশিকোষে পার্টিকুলার প্রোটিনের চেঞ্জের মাধ্যমে প্রোটিনের পরিবর্তে উদ্ভিদ দেহে সেক্ষেত্রে জলের পরিমাণ পরিবর্তন ঘটে, কোষগুলো কখনো রসস্ফীত হচ্ছে আর কখনো কুঞ্চন ঘটছে এবং ঘটে যথাক্রমে ওই আকৃতি পরিবর্তন ঘটছে। তো সেক্ষেত্রে মোটামুটি এই কনসেপ্টে চলে। এবারে বলা হয় যে বৃদ্ধিজনিত চলন কী। তো উদ্ভিদ দেহে বৃদ্ধিজনিত চলনটা কি? মুভমেন্ট ডিউ টু দ্য গ্রোথ। তো মটর গাছের মতো কিছু উদ্ভিদ আছে, অন্যান্য উদ্ভিদ আছে যারা আকর্ষণের সাহায্যে আহরণ করে। তো এই আকর্ষকগুলো স্পর্শের প্রতি সংবেদনশীল হয়। মটর গাছের মতো কিছু উদ্ভিদ আছে যারা যাদের এক ধরনের আকর্ষণ থাকে, এরকম স্ট্রাকচার থাকে, যারা সেই আকর্ষণের সাহায্যে, এই ধরনের ছবি হয়তো নেই, যাই এই তো ছবিটা দেওয়া আছে, যারা আকর্ষণের সাহায্যে মুভমেন্ট করে থাকে। তো আকর্ষণগুলো যখন অবলম্বনের সংস্পর্শে আসে, তখন এদের আকর্ষণের যে অবলম্বন সংস্পর্শে থাকে, সেই অংশের বৃদ্ধি অবলম্বন থেকে দূরে থাকা অংশের মতো ঘটে না। তার মানে যে অংশটা ওই অবলম্বনের সংস্পর্শে আসে, তাদের যা বৃদ্ধি ঘটে, অবলম্বনের থেকে দূরে থাকা তাদের বৃদ্ধি ঘটে না। তার মানে কি? এক ধরনের অসম বৃদ্ধি ঘটে। এর ফলে আকর্ষণ অবলম্বনকে ঘিরে অবস্থান করে, এভাবে
বিশেষভাবে আকর্ষ অবলম্বনে গায়ে আটকে থাকে। ঠিক আছে, এবার সাধারণভাবে বলা যায় উদ্ভিদ একটা নির্দিষ্ট দিকে বৃদ্ধি পাওয়ার মাধ্যমে ধীরে ধীরে উদ্দীপকের প্রভাবে সাড়া দেয়। এর কারণ হলো এই যে উদ্ভিদে এই বৃদ্ধি গতিপথ অভিমুখী হয়। এখন দেখে মনে হয় উদ্ভিদটা যেন চলছে, তো সেক্ষেত্রে একটা উদাহরণের সাহায্যে এখানে দেখানো যায়, সেই উদাহরণ আমরা দেখবো না, জাস্ট এখান থেকে আমরা মোটামুটি বলতে পারি যে আলো অথবা অভিকর্ষ বলের মতো পরিবেশী উদ্দীপকগুলো উদ্ভিদের বর্ধনশীল অংশের অভিমুখের পরিবর্তন করে আলো অথবা অভিকর্ষের মতো। এই যে মানে পরিবেশী উদ্দীপক, সেক্ষেত্রে এই সব দিক নির্ণীত বা ট্রপিক চলনগুলো উদ্দীপকের দিকে অথবা উদ্দীপকের বিপরীত অভিমুখে হতে পারে। এখন এই দুটো ভিন্ন ধরনের আলোকবর্তী বা ফটোট্রপিক চলনের মধ্যে কাণ্ড আলোর দিকে বেঁকে গিয়ে উদ্দীপনায় সাড়া দেয়, যেখানে মূল আলোর বিপরীত অভিমুখে বেঁকে গিয়ে উদ্দীপনায় সাড়া দেয়। এখানে তো সেক্ষেত্রে অন্যান্য উদ্দীপকের অন্যান্য উদ্দীপকের প্রভাবে সাড়া দিয়েও উদ্ভিদের ট্রপিক চলন সম্পন্ন হয়। উদ্ভিদের মূল সবসময় নিচের দিকে বৃদ্ধি পায়, যাকে বলা হয় যে অভিকর্ষ অনুকূলবর্তী। সেই উদ্ভিদের কাণ্ড তার উপর দিকে বৃদ্ধি পায়, যেটা অভিকর্ষ প্রতিকূলবর্তী। তো এই তো মূল সবসময় সেটা স্বাভাবিক ব্যাপার, এবং তাই মাটি থেকে সেটা দূরে সরে যায় কাণ্ডটা। তো পৃথিবীর আকর্ষণ বল অথবা অভিকর্ষ বলের প্রভাবে সাড়া দিয়ে উদ্ভিদের কাণ্ড মূলের ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী বৃদ্ধি এক ধরনের বলা হয় জিওট্রপিক চলনের মধ্যে পড়ে। ব্যাস, এখান থেকে জিওট্রপিক চলন হয়ে গেল। আবার হাইড্রো কথা বলতে ওটা ছিল ফটোট্রপিক, আলোর প্রভাবে যখন মুভমেন্ট হয় সেটা হলো ফটোট্রপিক। তারপরে চলে এলো জিওট্রপিক। তারপরে চলে আসছে বলে হাইড্রো কথার অর্থ হলো জল, অর্থাৎ, এবং কেমো কথার অর্থ হলো রাসায়নিক দ্রব্য। তাহলে হাইড্রোট্রপিক মানে হলো হাইড্রোট্রপিক এবং কেমোট্রপিক কথার অর্থ হলো জলের দিকে বৃদ্ধি এবং কোনো রাসায়নিক পদার্থের দিকে বৃদ্ধি। তো সেক্ষেত্রে কেমোট্রপিক একটা উদাহরণ হলো ডিম্বকের, যেটাকে বলা হয় ডিম্বক, যে ওভাম, ডিম্বকের দিকে পরাগনালীর বৃদ্ধি। আর সজীব বস্তুর জনন প্রক্রিয়াগুলো পুঙ্খানুপুঙ্খ অধ্যয়নের জন্য বিষয় আরও আমরা জানতে পারবো। এবং সেক্ষেত্রে এখানে দেখা যায় যে কীভাবে বহুকোষী জীবের দেহে আদান প্রদান বার্তা ঘটে। তো উদ্দীপনায় সাড়া দিয়ে সংবেদী উদ্ভিদের চলন অত্যন্ত দ্রুত হয়। তো দিন বা রাতে, অর্থাৎ আলোর উপস্থিতি বা অনুপস্থিতিতে সাড়া দিয়ে সূর্যমুখী ফুলের চলন অত্যন্ত ধীরগতিতে হয়। ঠিক আছে, এমনকি উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত চলন আরও ধীরগতিতে হয়। প্রাণীদেহে সযত্নে নিয়ন্ত্রিত বৃদ্ধি অভিমুখী চলন দেখা যায়। সেক্ষেত্রে আমাদের বাহু অথবা আঙুলের দিকে নির্দিষ্ট দিকে এলোমেলোভাবে ঘটে না। নিয়ন্ত্রিত চলন ধীরগতিতে অথবা দ্রুতগতিতে ঘটতে পারে। দ্রুত উদ্দীপনে সাড়া পাওয়া যায়, তবে বার্তা স্থানান্তরে অবশ্যই দ্রুতগতিতে ঘটবে। সেক্ষেত্রে পরিবহনের মাধ্যমকে অবশ্য দ্রুত চলাচল সক্ষম হতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে স্তরিস্পন্দনগুলো হবে এই দ্রুত চলাচলের মানে সর্বোৎকৃষ্ট মাধ্যম। কিন্তু তড়িৎস্পন্দন ব্যবহারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত বলা হয় তড়িৎস্পন্দনগুলো কেবলমাত্র স্নায়ুকণার সঙ্গে যুক্ত কোষসমূহে পৌঁছায়। সেক্ষেত্রে প্রতিটা কোষে তা পৌঁছাবে না, কারণ যেটা হয়ে থাকে যে কী হয়, যে যখন কোনো ইলেকট্রোকেমিক্যাল যে ইম্পালস তৈরি হয়ে থাকে, সেটা এই যে কোনো রেসপন্স চলাচলের সর্বোৎকৃষ্ট মাধ্যম। কিন্তু এদের ব্যবহারে তো কিছু লিমিটেশন বর্তমান রয়েছে না। তেমন যে প্রথমত তড়িৎস্পন্দনগুলোর মতো স্নায়ুকলার সঙ্গে যুক্ত যে ঠিক কোষসমূহে পৌঁছাবে, শুধুমাত্র প্রাণীকোষে পৌঁছাবে। আবার তড়িৎস্পন্দন যখন একটা কোষ থেকে আরেকটা কোষ স্থানান্তরিত হয়, তখন একটা নতুন ধরনের স্পন্দন সৃষ্টি হয়, এবং স্থানান্তরণ করার পূর্বে কোষটা স্নায়ুস্পন্দনের সঙ্গে সম্পর্কিত পদ্ধতিগুলো পুনরায় ব্যবহারের জন্য পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় নেবে। মানে একটা টাইম স্পেন্ডিং ব্যাপারটা হবে, একটা টাইম ল্যাপস দেখা যাবে। অন্যভাবে বলতে গেলে কোষগুলো পারে না। এটা আশ্চর্য বিষয় নয় যে বেশিরভাগ বহুকোষী জীব কোষসমূহের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য অন্য একটা উপায় মাধ্যম যত রাসায়নিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে থাকে। তো একটা যে তড়িৎস্পন্দন সৃষ্টির পরিবর্তে যদি উদ্দীপিত কোষগুলো একটা রাসায়নিক যৌগ খনন করে, একটা মানে ইলেকট্রোকেমিক্যাল ইম্পালসের পরিবর্তে যদি একটা রাসায়নিক যৌগ খনন করে, তাহলে সেক্ষেত্রে কোষটা চারপাশে ব্যাপিত হয়ে থাকে এবং সেটা অনেক সহজে রেসপন্স করতে পারে। তো মূল কোষের আশেপাশের কোষগুলো যদি পৃষ্ঠতলে উপস্থিত থাকে, তারা সেই অণুগুলোকে ব্যবহার করে এবং যৌগকে শনাক্তকরণের উপায়ে কোষগুলো তথ্য শনাক্তকরণ করতে পারে, এবং এমনকি এদের স্থানান্তরও ঘটতে সক্ষম হয় বা এদের স্থানান্তরণ ঘটাতেও সক্ষম হয়। রাসায়নিক যোগাযোগ অবশ্য ধীরগতিতে ঘটবে, কিন্তু এটা সম্ভবত স্নায়ু যোগাযোগ বা স্নায়ু সংযোগ নির্বিশেষে দেহের সব কোষে পৌঁছাতে পারে। এটা অপরিবর্তনীয় গতি বজায় রেখেও নিরবিচ্ছিন্নভাবে ঘটে।
তো যেমন আমরা আশা করতে পারি যে নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধনের জন্য বহুকোষী জীবদের ব্যবহৃত এই যৌগ বা হরমোনগুলো বৃদ্ধি অথবা বিকাশে সমন্বয় সাধক হিসেবে কাজ করে এবং পরিবেশীয় উদ্দীপনার প্রভাবে তারা দূরবর্তী স্থানে তারা ক্যারি করে নিয়ে যায় এবং সেক্ষেত্রে তারা ব্যাপিত হয়। অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ হরমোন, আমরা যেটা পরের চ্যাপ্টার দেখব, বিভিন্ন উদ্ভিদ হরমোন যারা বৃদ্ধি সমন্বয় সাধন হিসেবে কাজ করে, তারা বিকাশে সাহায্য করে, তারা পরিবেশীয় বিভিন্ন রেসপন্স মানে পরিবেশীয় বিভিন্ন সেন্সকে উদ্দীপনাকে তারা রেসপন্স করে, উদ্ভিদকে সাহায্য করে। তারা এই যে হরমোন বা এইগুলো যে কেমিক্যালগুলো যেখানে সংশ্লিষ্ট হয় তার চেয়ে দূরবর্তী স্থানে কাজ করে এবং তারা কার্য সম্পাদনের পর সেখানে মানে কার্য সম্পাদন করে সেখানে ব্যাপন পদ্ধতিতে সেটা পৌঁছায়। এখন এখানে কোশ্চেন আসতে পারে কোন পদ্ধতি তারা পৌঁছাতে পারে, ব্যাপন, অবিশ্রবণ না চলন। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা উদাহরণের ক্ষেত্রে যে বর্ধনশীল উদ্ভিদে আলো আপতিত হয় তখন কাণ্ডের শীর্ষে অক্সিন হরমোন নামক এক ধরনের হরমোন সংশ্লিষ্ট হয় যা কোষগুলোকে আরও দৃঢ়ীকরণের জন্য সাহায্য করে থাকে। এটা ইম্পর্টেন্ট যে কাণ্ডের শীর্ষে যখন ওই অক্সিন হরমোন নামক হরমোন সংশ্লিষ্ট হয় তখন সেটা আলোর প্রভাবে, তো যখন উদ্ভিদের একপাশে আলো পড়ে তখন সেটা অক্সিন কাণ্ডে ছায়াময় অঞ্চলের দিকে ব্যাপিত হয়, জাস্ট অন্ধকার দিকে। অ্যাকচুয়ালি অক্সিনের কাজটা অন্ধকার দিকেই বেশি হয়, তাই এই অক্সিনের ঘনত্ব কাণ্ডের যে অংশে আলো থাকে তার বিপরীত দিকে বেশি থাকে, সেই জন্য তার কোষগুলো দীর্ঘকরণীকরণে সাহায্য করে, মানে যেটা অ্যাকচুয়ালি কেমিক্যাল, ওই যে কেমোট্রফিক মুভমেন্টে সাহায্য করছে। অক্সিন উদ্ভিদের কেমোট্রফিকে যেদিকে আলো পড়ে তার উল্টো দিকের অংশগুলোতে অক্সিন কাজ করে, তাই উদ্ভিদের আলোর দিকে বেঁকে গেছে বলে প্রতীয়মান হয়ে থাকে, সেই জন্য ওকে দিকে বাঁকতে সাহায্য করে। ওর উল্টো দিকে কাজ করে বলে সেটা বেঁকে যায়, ফলে আলোর দিকে বাঁকে। তো উদ্ভিদের এই হরমোনগুলো একে অপরের উপর খুবই ডিপেন্ডেবল। যেমন অন্য হরমোনের মধ্যে পড়ছে জিব্রালিন হরমোন যে অক্সিজেনের মধ্যেই কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু এ আবার ওই অঙ্কুরিত বলা হয় যে কোনো বীজের অঙ্কুরিত গমনে সাহায্য করে থাকে এই জিব্রালিন। এছাড়া সাইটোকাইনিন কোষ বিভাজন কী করে, সাইটোকাইনিন কোষ বিভাজনকে ত্বরান্বিত করে, যে এই যে সাইটোকাইনিন হরমোনটা আছে, ফলে স্বাভাবিকভাবে যে বীজ এবং ফলের দ্রুত কোষ বিভাজন অঞ্চলে সাইটোকাইনিন জমা হয় সেখানে তার ঘনত্ব বেশি থাকে এবং এগুলো উদ্ভিদ হরমোনের যেগুলো বৃদ্ধিকে তারা ত্বরান্বিত করতে সাহায্য করে। তো সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে, কিন্তু উদ্ভিদেরও বৃদ্ধিকে থামানোর জন্য সংকেতের প্রয়োজন। তাই অ্যাবসিসিক অ্যাসিড হলো সেই এমন এক ধরনের হরমোন যেটা উদ্ভিদের বৃদ্ধিকে বাধাদান করে, ফলে পাতা বলা হয় যে নুইয়ে পড়ে, উইল্টিং। তার মানে এখান থেকে আমরা 4টে হরমোন জানলাম। প্রথমে চলে আসছে অক্সিন, তারপরে চলে আসছে জিব্বারেলিন, তারপরে চলে আসছে সাইটোকাইনিন, আর এরা অ্যাকচুয়ালি বৃদ্ধিতে সাহায্য করে 3টে। আর সব শেষে যেটা চলে আসে সেটাকে বলা হয় অ্যাবসিসিক অ্যাসিড, যেটা উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত মানে বৃদ্ধিটাকে অফ করে দেয়, মানে উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দান করে। তো এখান থেকে উদ্ভিদের হরমোনটাও হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা কী দেখলাম, এখান থেকে আমরা যে ওই ফটোট্রপিক, কেমোট্রপিক, হাইড্রোট্রপিক এর ব্যাপারগুলো দেখলাম। আর কি দেখলাম, যে হরমোন যে কেমিক্যাল যে ওই কাজগুলো করে থাকে আর কি, কেমিক্যাল পদার্থগুলো কীভাবে উদ্ভিদের উদ্দীপনায় সাড়া দেয়। তো মোটামুটি আমরা এই প্ল্যান্টের এই ব্যাপারটা কমপ্লিট করলাম। এরপরে আমরা দেখব প্রাণী হরমোনটা আমরা পরের ভিডিওতে কমপ্লিট করব। উদ্ভিদের মোট যাবতীয় যে কোঅর্ডিনেশনটা আমরা কমপ্লিট করলাম। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত।